আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শান্তনু হাসান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ ঢাকা। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের অডিট অ্যান্ড ট্যাক্সেশন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো অডিট অ্যান্ড ট্যাক্সেশন নিয়ে আমি গত 2-3টি ক্লাস তোমাদের সাথে নিয়েছি। আজকেও আমি তোমাদের যে বেতন খাতে আয় সেটার উপরে একটি ক্লাস নিব। তো গত ক্লাসে আমি একজন সরকারি কর্মকর্তার কিভাবে বেতন খাতে আয় নির্ণয় করতে হয় এবং সেটার উপর কিভাবে কর দায় বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি একজন বেসরকারি কর্মকর্তার কিভাবে বেতন খাতে আয় এবং কর রেয়াত যোগ্য আয়, বিনিয়োগ এবং তার কিভাবে কর দায় বের করতে হয় সেটা আজকে আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো আমরা এখানে বেতন খাতে আয় যে অঙ্কগুলো সেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেই কারণেই এটার উপর আমরা জোর দিচ্ছি, কারণ এটা থেকে একটা অঙ্ক তোমরা পাবাই। তো আমরা সরকারি কর্মকর্তা যেহেতু করেছি, সেই কারণে আমরা বেসরকারি কর্মকর্তার ক্ষেত্রেও কিছু অঙ্ক আমরা করে রাখা দরকার, কারণ সরকারি কর্মকর্তার ট্যাক্স দায় বের করা খুব সহজ। আমরা গত ক্লাসে পড়েছি যে শুধুমাত্র তার মূল বেতন এবং তার যে বোনাস আছে, উৎসব বোনাস, এই দুটি তোমার ট্যাক্সেবল ইনকাম হিসাবে আসে। আর বাকি তার যে আয়গুলো আছে সেগুলো সবগুলোই এখানে অকরধার্য, অথবা ওইটার উপর কর দিতে হয় না তাকে। তো সেই কারণে আমরা খুব সহজেই সরকারি কর্মকর্তার কর দায় বের করে ফেলতে পারি। কিন্তু আমাদের বেসরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে এখানে ট্যাক্সের যে রুলস রেগুলেশন আছে, এখানে প্রত্যেকটা হেডিং এর ক্ষেত্রে আমার এখানে তার ট্যাক্স ক্যালকুলেশন করতে গেলে আমাকে খুব সতর্কতার সাথে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়, কারণ কোন জায়গাতে কত টাকা বাদ দিতে হবে, কত টাকা এখানে আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 অনুযায়ী কোন খাতে কত টাকা রেয়াতযোগ্য, এগুলো আমাদের এখানে খুব সতর্কতার সাথে হিসাব করে তার মোট কর দায় এবং এখানে নিট কর দায়টা বের করতে হয়। তো সেই কারণেই বেসরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে ট্যাক্স ক্যালকুলেশন করা একটু আমরা বলি যে একটু কষ্টসাধ্য। তো সেই কারণেই আমরা আজকে এই বেসরকারি কর্মকর্তাদের ট্যাক্স দায় বের করার একটা অঙ্ক তোমাদের এখানে স্ক্রিনে দিলাম। এই অঙ্কটা একটু পড়ে নাও। তো স্ক্রিনে বলা আছে, দেখো এখানে বলা আছে যে জনাব মাহফুজ আহমেদ একজন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। তার 2018 সালের জুন মাসের 30 তারিখ আয়সমূহ নিম্নরূপ দেওয়া আছে। তো 1 নম্বরে দেওয়া আছে তার মাসিক মূল বেতন হচ্ছে 25,000 টাকা। 2 নম্বরে দেওয়া আছে মহার্ঘ ভাতা মূল বেতনের 20%। 3 নম্বর দেওয়া আছে চিকিৎসা ভাতা হচ্ছে মাসিক 1,000 টাকা এবং উৎসব বোনাস 2 মাসের মূল বেতনের সমপরিমাণ বলা আছে। এবং 4 নম্বর আপ্যায়ন ভাতা মাসিক দেওয়া আছে তার 15,000 টাকা এবং বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60% বলা আছে। এবং উৎসব ভাতা মাসিক দেওয়া আছে তার এখানে 30,000 টাকা এবং তিনি মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন এবং তার নিয়োগপত্র সমপরিমাণ অর্থ উক্ত তহবিলে জমা রাখেন। এই কথাগুলো বলা আছে। এছাড়াও এখানে তার উক্ত বছরের খরচ এবং বিনিয়োগ ছিল নিম্নরূপ বলা আছে। ক নম্বরে বলা আছে পারিবারিক ব্যয় উনি নির্বাহ করেছেন 1,25,000 টাকা এবং জীবন বীমা প্রিমিয়াম পলিসির মূল্য উনি দিয়েছেন, পলিসির মূল্য যেটা 1.5 লাখ টাকা। উনি জীবন বীমা প্রিমিয়াম মাসিক দিয়েছেন হচ্ছে 10,000 টাকা করে এবং তিনি তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় করেছেন 20,000 টাকা। তো এই হচ্ছে তার মোটামুটি আয় এবং খরচ এবং বিনিয়োগের খাতসমূহের বিবরণ। এবং আমাদের করণীয় হচ্ছে জনাব মাহফুজ আহমেদের মোট আয় এবং কর দায় নির্ণয় করা। তো আসো আমরা কথা না বাড়িয়ে আজকে মূল অঙ্কে চলে যাই। তো আমরা আমাদের স্টেপটা হচ্ছে আমরা মোট আয় বের করব। এই মোট আয় বের করার পর আমাদের যে এখানে বিনিয়োগ তার দেখানো আছে, সেই বিনিয়োগ থেকে আমরা কর রেয়াত বের করব এবং লাস্টে আমরা তার কর দায় যেটা আছে সেটা ছক কাটে তার কর দায় কত টাকা আসে সেটা আমরা নির্ণয় করব। তো এই 3টে স্টেপে আমাদের এই ট্যাক্সের অঙ্কটা করতে হয়। তো আমরা প্রথম যেটা আছে যে মোট আয়টা আমরা মাহফুজ আহমেদের কত আসে সেটা বের করে নিই। মাহফুজ আহমেদের মোট আয় বের করার জন্য আমাদের প্রথমে ছক কেটে নিতে হবে। তো যেহেতু এখানে সময়ের স্বল্পতা, তো সেই কারণে আমি অনলাইন ক্লাসের আগে থেকে আমি বোর্ডে কিছুটা ছক কেটে নিচ্ছি এবং কিছু হেডিংস আমি লিখে নিছি এবং বাকি জিনিসগুলো তোমাদের সাথে অঙ্কে কথা বলতে বলতে আমি এখানে সলভ করে দিব। তো প্রথমে যেটা আছে তার এখানে মাসিক মূল বেতনের কথা বলা আছে। তো আমরা এখানে আচ্ছা মূল বেতনে যাওয়ার আগে আমরা এখানে যদি তার মোট আয় বের করতে যাই তো আমাদের ছক কাটতে হবে। ছক কাটে আমাদের যেটা লিখতে হয় প্রথমে, যেহেতু এটা বেতন খাতে আয় এবং কর দায় নির্ণয় চ্যাপ্টারের হেডিং হচ্ছে এটা, তো আমরা এখানে প্রথমে লিখবো হচ্ছে করদাতার নাম। তো জনাব মাহফুজ আহমেদ আমরা করদাতার নাম লিখে নিলাম। এরপরে আমাদের লিখতে হবে হচ্ছে আয় বর্ষ। বলা আছে আয় বর্ষ 2018 সালের 30 জুন পর্যন্ত তার নিম্নরূপ আয়সমূহ বলা আছে। তার মানে তার আয় বর্ষ হচ্ছে 17 এবং 18।
যেহেতু 2018 সালের জুন পর্যন্ত 30 জুন পর্যন্ত বলা আছে, তো এটা হচ্ছে তার আয় বছর, এবং কর বছর হচ্ছে ঠিক এর পরের বছর, যে আমরা এখানে বলবো হচ্ছে 2018-19, এই দুইটা হচ্ছে তার কর বছর। তো উনি 2018 সালে ট্যাক্স দিবেন ঠিকই, কিন্তু তার কর বছরটা আসবে 2018-19। এবং উনি উনার প্রথম যেটা আছে, আমরা মোট আয় নির্ণয় করব। তো মোট আয় নির্ণয় করতে গেলে আমাদের ছক কাটতে হবে। আমরা ছক কাটে নেব বিবরণ, টাকা ইনার কলাম এবং টাকা আউটার কলাম। তো এই হচ্ছে তিনটা ঘর কেটে আমরা তার মোট আয় নির্ণয়ের অঙ্কে চলে যাব। তো প্রথম যেটা বলা আছে যে তার মাসিক মূল বেতন হচ্ছে 25,000 টাকা। তো আমরা বেতন খাতে আয় ধারা 21 অনুযায়ী আমরা এটা লিখে নিয়ে তারপরে হেডিং দিব মাসিক মূল বেতন হচ্ছে 25,000 টাকা। তো মাসিক মূল বেতন যদি 25,000 টাকা হয়, তো 12 মাসে তার মূল বেতন আসে হচ্ছে এখানে 3 লাখ টাকা। তো আমরা এখানে 3 লাখ টাকা আমরা জানি, এখানে আমি এটা আগে লিখে রেখেছি, কারণ এখানে বেসরকারি হোক সরকারি হোক, মূল বেতনটা করদাতার ক্ষেত্রে সবসময় আমরা মূল বেতনটা করযোগ্য আয়, হ্যাঁ, তো করযোগ্য আয় হিসেবে মোট আয়ে অবশ্যই ধরতে হয়। তো সেই কারণে আমরা এখানে 25×12 3 লাখ টাকা এখানে লিখে দিলাম। এরপরে হচ্ছে তার মহার্ঘ ভাতা। তো উনি মহার্ঘ ভাতা পাবেন, বলা হয়েছে যে মহার্ঘ ভাতা পাবেন উনি মূল বেতনের 20% উনি মহার্ঘ ভাতা পান। মানে এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা দাম বেড়ে যাওয়ার কারণে বেসরকারি কর্মকর্তারা তাদের অফিস থেকে এই মহার্ঘ ভাতা বা ডেয়ারনেস অ্যালাউন্সটা পেয়ে থাকে, যেটা তাদের ইনকামকে এই মুদ্রাস্ফীতির সাথে অ্যাডজাস্ট করতে সহায়তা করে। তো এই মহার্ঘ ভাতা উনি পাবেন বলা হয়েছে মূল বেতনের 20%। তো উনার মূল বেতন যদি এখানে আমরা 25×12 দিয়ে 3 লাখ টাকা আসে, এটার 20% করে নিলেও চলে। তো এটার 20% হচ্ছে 60,000 টাকা। এরপরে বলা আছে উনি চিকিৎসা ভাতা পাবেন হচ্ছে বলা আছে 1,000 টাকা করে। তো আমরা চিকিৎসা ভাতা 1,000 টাকা করে গুণন 12, উনি চিকিৎসা ভাতা পাবেন হচ্ছে, তো টোটাল হচ্ছে 12,000 টাকা। তো চিকিৎসা ভাতা 12,000 টাকা উনি পাবেন। এবং চিকিৎসা ভাতার ক্ষেত্রে বলা আছে যে মূল বেতনের চিকিৎসা ভাতা হচ্ছে মূল বেতনের 10% অথবা 1,20,000 টাকা। যেটি কম, সেই কম অংশটি যে চিকিৎসা ভাতা উনি পাচ্ছেন, হ্যাঁ, এইটা থেকে যদি কম হয় তাহলে অতিরিক্ত যেই অংশটা আছে সেটা তার মোট আয়ের সাথে যোগ হবে। আর যদি এখানে চিকিৎসা ভাতা উনি 1,20,000 এবং মূল বেতনের 10% যেটি কম, সেটা থেকেও যদি চিকিৎসা ভাতা উনি কম পান, তাহলে সেটা এখানে পুরাটাই উনি কর রেয়াত পাবেন, এটার উপরে তাকে কর দিতে হবে না। তো আমরা এখানে দেখি, তো উনি চিকিৎসা ভাতা পেয়েছেন হচ্ছে 12,000 টাকা। 12,000 টাকা যদি উনি চিকিৎসা ভাতা পান, উনার মূল বেতন হচ্ছে এখানে 3 লাখ টাকা। এই 3 লাখ টাকার 10% আসে হচ্ছে, আমরা যদি 3 লাখ টাকা 10% আসে, এখানে হচ্ছে 30,000 টাকা। তো 30,000 টাকা আমরা এখানে যেহেতু 30,000 টাকা এবং এখানে 1,20,000 টাকা, তো 30,000 টাকা 1,20,000 টাকা, এর ভিতরে 30,000 টাকা ছোট। তো ছোটটার থেকেও যেহেতু উনি চিকিৎসা ভাতা কম পেয়েছেন, সেহেতু আমরা বলতে পারি এখানে চিকিৎসা ভাতা হচ্ছে তার এখানে নীল। এখানে চিকিৎসা ভাতা তার এটার উপরে তার এখানে চিকিৎসা ভাতাটা মোট করযোগ্য আয় হিসাবে এখানে গণ্য হবে না। এরপরে হচ্ছে আমরা এখানে উৎসব বোনাসের কথা বলা আছে, যে উনি 2টি উৎসব বোনাস পেয়েছেন মূল বেতনের সমান। তো এখানে 25,000 টাকা করে উনি 2টা উৎসব বোনাস পেয়েছেন। তো 25,000 টাকা করে 2টা উৎসব বোনাস যদি উনি পেয়ে থাকেন, তো তার এখানে উৎসব বোনাসটা আমরা জানি এখানে এটা তার করযোগ্য আয়, এটা এখানে মহার্ঘ ভাতার মধ্যে আমরা এখানে এটা বাইরে বসা দিব। এরপর হচ্ছে তার আপ্যায়ন ভাতা। উনি বলা হয়েছে যে আপ্যায়ন ভাতা পেয়েছেন 1,500 টাকা করে এবং প্রকৃত খরচ 1,200 টাকা করে। তো আপ্যায়ন ভাতার ক্ষেত্রে এখানে একটা কথা বলা আছে, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 অনুযায়ী আপ্যায়ন ভাতা যদি অফিস চলাকালীন সময় পেয়ে থাকে, সম্পূর্ণটাই অকরধার্য, এটা মোট আয়ের সাথে যোগ হবে না, এটা সম্পূর্ণই অকরধার্য, এটার উপর কর ধার্য লাগবে না, এটা পুরোটাই এখানে কর্মভোগ। কিন্তু যদি এই কথাটা বলা না থাকে, আগের সময়গুলোতে এখানে দেখা যেত যে এখানে এগুলো কোনো কিছু বলা থাকতো না। তো এই অঙ্কেও সেম, এখানে আপ্যায়ন ভাতার কথা বলা আছে যে আপ্যায়ন ভাতা উনি 1,500 টাকা করে আপ্যায়ন ভাতা পান। কিন্তু এই আপ্যায়ন ভাতার উপরে আপ্যায়ন ভাতা 1,500 টাকা করে পান, এটা কিন্তু প্রকৃত খরচ হচ্ছে এটা 1,200 টাকা। তো এখানে 1,200 টাকা এটা কোনো এখানে হিসাবে আসবে না, এখানে 1,500 টাকা, এখানে যেহেতু অন্য কোনো কথা বলা নাই, আপ্যায়ন ভাতা 1,500 টাকা হিসাবে উনি 12 মাসে পাচ্ছেন হচ্ছে 1,500 টাকা করে, 12 মাসে পাচ্ছেন হচ্ছে 18,000 টাকা।
তো এই 18,000 টাকা তার মোট আয়ে আসবে, যেহেতু এখানে এটি উনি কোনো কিছু বলা নেই যে এটা অফিস চলাকালীন সময় পেয়েছেন কিনা, সেই কারণে এটা অবশ্যই আসবে। তারপর হচ্ছে আমরা এখানে বাড়ি ভাড়া ভাতার কথা এখানে বলা আছে যে উনি বাড়ি ভাড়া ভাতা পান মূল বেতনের 60%। তো মূল বেতনের 60% যেহেতু উনি বাড়ি ভাড়া ভাতা পান, তো আমরা এখানে তার মূল বেতন হচ্ছে আমরা হিসাব করেছি 3 লাখ টাকা। তো 3 লাখ টাকার যেহেতু উনি 60% বাড়ি ভাড়া ভাতা পান, তো এখানে আমরা 60% বের করে নিলে আসে হচ্ছে 1,80,000 টাকা। তো উনি বাড়ি ভাড়া ভাতা, এটা আমরা ইন্ডিয়ান কলমে লিখবো কারণ এটার সাথে ক্যালকুলেশন আছে। তো আমরা 1,80,000 টাকা উনি বাড়ি ভাড়া ভাতা পান। তো এটার ক্ষেত্রে বলা আছে যে যদি উনি মাসিক 25,000 টাকা করে বাড়ি ভাড়া ভাতা 3 লাখ টাকা পান, অথবা মূল বেতনের 50%, হ্যাঁ, যেটি কম, তো এখানে তার মূল বেতনের 50%, এখানে হচ্ছে তার মূল বেতনের 50% আসে হচ্ছে, আমরা যদি এখানে 30,000 টাকার 50% করি, 3 লাখ টাকার 50% করি, এখানে আসে হচ্ছে 1.5 লাখ টাকা। তো বলা হচ্ছে যেটি কম, তো এখানে 50% মূল বেতনের 50%, এখানে মূল বেতন যেহেতু ওনার আমরা এখানে বলছি যে মূল বেতন যেহেতু ওনার 3 লাখ, এটার 50% আসে হচ্ছে 1,50,000 টাকা। তো যেটি কম সেটি উনি যে বাড়ি ভাড়া ভাতা পেয়েছেন এটা থেকে বাদ যে অবশিষ্ট অংশটা ওনার করযোগ্য আয় হিসেবে আসবে। তো এখানে আসবে হচ্ছে 30,000 টাকা, ঠিক আছে। তো এখানে তাকে 30,000 টাকা করযোগ্য আয় হিসাবে দেখাতে হবে, কারণ যেটি কম সেটি হচ্ছে 1,50,000 টাকা। তো এই 1,50,000 টাকার উপরে যেহেতু উনি পেয়েছেন 60% উনি বাড়ি ভাড়া ভাতা পেয়েছেন, তার মানে এখানে অতিরিক্ত আরো 10% যে টাকাটা আছে, সেই 10% টাকাটা এখানে 30,000 টাকা এখানে তার মোট আয় হিসাবে আমাদের অবশ্যই করযোগ্য আয় হিসাবে দেখাতে হবে। এরপরে হচ্ছে এখানে বলা আছে যে যাতায়াত ভাতা, উনি যাতায়াত ভাতা পান, এই কথাটা বলা আছে যে যাতায়াত ভাতার কথা এখানে যেটা বলা আছে যে যাতায়াত ভাতা 3,000 টাকা, উনি যাতায়াত ভাতা পান হচ্ছে 3,000 টাকা করে কথা বলা আছে। তো আমরা এখানে তো যাতায়াত ভাতা যেহেতু এখানে 3,000 টাকা করে আছে, তো আমরা এখানে যাতায়াত ভাতাটা লিখে নিব। 3,000 টাকা করে আসলে এখানে আসে হচ্ছে আমরা যদি বলি 3,000 গুণন 12, 3 12 36,000 টাকা। তো যাতায়াত ভাতা আসে তার হচ্ছে 36,000 টাকা। এবং এখানে যাতায়াত ভাতার ক্ষেত্রে এখানে একটি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 বলা আছে যাতায়াত ভাতা যদি উনি পেয়ে থাকেন, এখানে যাতায়াত ভাতা যদি উনি নগদে পেয়ে থাকেন, নগদে পেয়ে থাকলে এখানে আমাদের যে কথা আছে যে এখানে যাতায়াত ভাতা উনি নগদে যদি পেয়ে থাকেন 30,000 টাকা পর্যন্ত, ওনারা যদি অফিস কোনো গাড়ি সরবরাহ না করে থাকে, তাহলে উনি যাতায়াত ভাতা নগদে পেয়ে থাকলে সর্বোচ্চ 30,000 পর্যন্ত ওনার ট্যাক্স দিতে হবে না। কিন্তু 30,000 অতিরিক্ত যদি উনি যাতায়াত ভাতা তার অফিস থেকে পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে অতিরিক্ত যে অংশটুকু আছে, তো এখানে 3 12 36, তো 6,000 টাকা, 6,000 টাকা তার এখানে মোট আয়ে আসবে এবং এটার উপরে তাকে কর দিতে হবে। এরপরে হচ্ছে এখানে আরেকটি অংশ আছে, সেটা হচ্ছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। তো এখানে মোট আয় নির্ণয়ে মোটামুটি আমরা সবকিছুই বের করে ফেলেছি। তো এখানে লাস্টের যেটা আছে যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে উনি তার মোট বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে উনি সংরক্ষণ করেন এবং নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ দান করেন। তো উনি যেটা সংরক্ষণ করেন এটা কিন্তু তার বেতনের ভিতরেই আছে। তো তারটা এখানে আমার মোট আয়ে দেখাতে হবে না, এটা মোট আয়ে অলরেডি অন্তর্ভুক্ত আছে। কিন্তু নিয়োগকর্তা যে সমপরিমাণ টাকাটা দান করে ওনার এখানে, আমরা যদি এখানে মোট বেতনের 10% হয় সেটা, তাহলে এখানে নিয়োগকর্তা দান করেন 30,000 টাকা। তো এই 30,000 টাকা নিয়োগকর্তা যেহেতু দান করেন, এটাও তার এখানে মোট আয়ের হেডিং হিসাবে এখানে তাকে এটার উপরে ট্যাক্স দিতে হবে। তো আমরা এখানে মোট আয়ের 30,000 টাকা পর্যন্ত এখানে দেখাই দেব। তো এটাও তার করযোগ্য আয় হিসাবে আসবে। তো এই হচ্ছে আমাদের এখানে, আমরা যদি এখানে অঙ্ক দেখি, তো মোটামুটি এই হচ্ছে তার আয়ের খাত। এই আয়ের খাতগুলো থেকেই উনি এই বছরে আয় করেছেন মোট। তো আমরা এখন যোগ করে নিব যে টোটাল কত টাকা উনি ট্যাক্সেবল ইনকাম হিসাবে তার এখানে মোট করযোগ্য আয় হিসাবে আসবে। তো এখানে মোট আয় বা করযোগ্য আয় যেটা আছে,
তো তার মোট করযোগ্য আয় যেটা সেটা আমরা এখন এটা ক্যালকুলেশন করে বের করে নেব। তো মোট করযোগ্য আয় যেটা আসছে আমরা একটু হিসাব করে দেখে নিই। প্রথমে হচ্ছে 3 লাখ টাকা, প্লাস এখানে আছে হচ্ছে মহার্ঘ ভাতা 60,000 টাকা, প্লাস এখানে আছে হচ্ছে আমাদের এখানে চিকিৎসা ভাতা যেটা আছে, চিকিৎসা ভাতা পুরোটাই হচ্ছে এইখানে আমরা অকর ধার্য বলেছি, এটা দিতে হবে না, এটা হচ্ছে নীল। এই চিকিৎসা ভাতাটার উপরে উনি কর্মক্ষোভ পেয়েছেন। এরপরে হচ্ছে 50,000 টাকা হচ্ছে উৎসব বোনাস, তো 50,000 টাকা উৎসব বোনাস যোগ করে দিলাম। এরপরে হচ্ছে তার আপ্যায়ন ভাতা, আপ্যায়ন ভাতা যেহেতু কোনো কিছু বলা নেই অফিস চলাকালীন সময়ে কিনা, সেই কারণে আমাদের পুরো টাকাটাই এখানে করযোগ্য আয় হিসাবে আসবে। এরপর হচ্ছে বাড়ি ভাড়া ভাতা, যেহেতু বাড়ি ভাড়া ভাতা আমরা তার যে মূল বেতন আছে মূল বেতনের 50% পর্যন্ত মকুফ, যেহেতু উনি 60% করে পেয়েছেন, তো যে অতিরিক্ত 10% আছে ওইটার উপরে তাকে এখানে ট্যাক্স দিতে হবে, এটা হচ্ছে 30,000 টাকা। এবং এখানে যাতায়াত ভাতা, যাতায়াত ভাতার কথা বলা আছে 3,000 টাকা করে উনি পেয়েছেন, 3 12 36,000 টাকা। এবং 30,000 টাকা পর্যন্ত যাতায়াত ভাতা যদি উনি নগদে পান 30,000 টাকা পর্যন্ত তাকে ট্যাক্স দিতে হবে না। অতিরিক্ত যেটা আছে 6,000 টাকা, এটার উপর তাকে ট্যাক্স দিতে হবে, তো আমরা 6,000 টাকার উপরও ট্যাক্স দিব। এরপরে হচ্ছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগপত্র দিয়েছেন হচ্ছে 30,000 টাকা। তো মোটামুটি এই হচ্ছে আমাদের আমরা যদি এখানে বলি যে 4,94,000 টাকা, 4,94,000 টাকা হচ্ছে তার এখানে মোট করযোগ্য আয়। তো এই মোট করযোগ্য আয় 4,94,000 টাকা, এটার উপরে তাকে কর দিতে হবে। তো এরপরে যেটা আছে আমরা মোট করযোগ্য আয়টা বের হয়ে গেলে আমরা এখন চলে যাব হচ্ছে তার কর রেয়াতযোগ্য আয় বা বিনিয়োগটা আমরা বের করে নিব, যেটার উপরে আমরা কর রেয়াতটা ক্যালকুলেশন করব। তো আমরা এখানে বিনিয়োগ এবং খরচের ক্ষেত্রে যে খাতগুলো আছে আমরা একটু দেখে নিই। যে উক্ত বছরে উনি পরিবারের ব্যয় হিসাবে 1,25,000 টাকা ব্যয় করেছেন। তো পরিবারের যে ব্যয়, এটা হচ্ছে তার ব্যয় খাতে আসবে। আমরা তোমরা যদি ইনকাম ট্যাক্সের যে ফর্ম আছে সেখানে যদি তোমরা একটু দেখো, ইনকাম ট্যাক্সের ফর্মে এখানে ব্যয়ের জন্য আলাদা একটা ছক দেওয়া আছে। এটা আমার এখানে বিনিয়োগ হিসাবে আমি এটা দেখাতে পারবো না, এটা অনুমোদনযোগ্য কোনো বিনিয়োগ না। তো সেই কারণে এখানে এটা তার পারিবারিক ব্যয় যেটা আছে তার ব্যয়ের যে ছক আছে ওইখানে আমি দেখাতে পারবো, কিন্তু এখানে কর রেয়াতযোগ্য আয় হিসাবে এই পারিবারিক আয়টা এখানে আসবে না। এটা সবসময় মনে রাখতে হবে, তার পারিবারিক ব্যয়, উনি পরিবারের জন্য যদি কোনো ব্যয় করেন পারিবারিক ব্যয়টা এটা ওনার বিনিয়োগ নয়, এটা বিনিয়োগ খাতে আসবে না। তো এটা এখানে টিকা লিখে দিতে হবে যে পারিবারিক ব্যয় যেটা আছে এটা অনুমোদনযোগ্য এখানে বিনিয়োগ নয়, তো সে কারণে এটা আসবে না। তো এরপরে যেটা আছে জীবন বীমা প্রিমিয়াম উনি 10,000 টাকা করে দান করেন এবং যেটার পলিসি মূল্য 1.5 লাখ টাকা। তো এখানে জীবন বীমা প্রিমিয়াম উনি 10,000 টাকা করে যেহেতু দান করেন, 10,000 টাকা উনি জীবন বীমা প্রিমিয়াম 10,000 টাকায় দান করেন বলেছে, 10,000 টাকা করে না, উনি জীবন বীমা প্রিমিয়াম দান করেছেন হচ্ছে 10,000 টাকা, যেটার পলিসি মূল্য 1.5 লাখ টাকা। তো আমরা জানি এখানে জীবন বীমা প্রিমিয়াম উনি যেহেতু 10,000 টাকা দান করেছেন এবং পলিসি মূল্য হচ্ছে এটা 1.5 লাখ, তো আমরা জানি যে সর্বোচ্চ সীমা হচ্ছে বিমা মূল্যের 10%। তো উনার জীবন বীমাটা হচ্ছে 1.5 লাখ টাকার, যেহেতু 1.5 লাখ টাকার 10% আছে হচ্ছে তোমার এখানে 15,000 টাকা। হ্যাঁ, তো এখানে সর্বোচ্চ সীমা হচ্ছে বিমা মূল্যের 10%, যেহেতু উনি 10,000 টাকা করে জমা দিচ্ছেন এবং উনি 15,000 টাকা পর্যন্ত জমা করতে পারতেন, হ্যাঁ, কিন্তু 10,000 টাকা উনি জমা করেছেন। তো সেই কারণে আমরা এখানে উনার যেটা আছে 10,000 টাকা ওইটাই আমরা এখানে জীবন বীমা প্রিমিয়ামের যেই রেয়াতযোগ্য যেটা কর রেয়াতযোগ্য বা যেটা উনি বিনিয়োগ হিসাবে দেখাতে পারেন, উনি 10,000 টাকা করে যেহেতু দিয়েছেন জীবন বীমা প্রিমিয়ামে 10,000 টাকা উনার এখানে বিনিয়োগ হিসাবে আমরা দেখাতে পারবো। তারপর উনি অনুমোদনযোগ্য কোম্পানির শেয়ার ক্রয় করেছেন, শেয়ার ক্রয়ের কথা বলা আছে, উনি 20,000 টাকার শেয়ার ক্রয় করেছেন এবং শেয়ার ক্রয় যদি এটা অনুমোদিত কোম্পানির শেয়ার হয় এটা অবশ্যই উনি দেখাতে পারবেন, শেয়ার ক্রয় 20,000 টাকা এখানে আসবে। এবং অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা এবং কর্মীর দান, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা মোট আয় বের করার ক্ষেত্রে শুধুমাত্র নিয়োগকর্তার দানটা দেখিয়েছি, কারণ এখানে উনি নিজে যে ইনকামটা করতেছেন ওইটা উনার এখানে ইনকামের ভিতরেই আছে এই যে সঞ্চয়টা, কিন্তু নিয়োগকর্তাটা নাই বলে আমরা নিয়োগকর্তাটা অ্যাড করে দিয়েছিলাম। কিন্তু এইখানে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা এবং কর্মীর দান দুইটাই এখানে বিনিয়োগ হিসেবে আসবে। তো দুইটা বিনিয়োগ হিসেবে আসলে এখানে
30,000 টাকা করে, মূল বেতনের 30,000 টাকা করে তোমার দুজনেরটা আসবে হচ্ছে 60,000 টাকা। তো এখানে 60,000 টাকা আমরা এখানে বিনিয়োগযোগ্য আয় হিসাবে দেখাই দিব। তো এই হচ্ছে ওনার মোটামুটি এইগুলোই হচ্ছে তার বিনিয়োগের খাত, এছাড়া উনি কোনো বিনিয়োগ করেন নাই। তো তো আমরা এখন এটা যদি টান দিয়ে নিই, তো টান দিয়ে নিলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে তার প্রকৃত বিনিয়োগ। তো তার প্রকৃত বিনিয়োগ এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 60, 70, 80, 90,000 টাকা হচ্ছে তার প্রকৃত বিনিয়োগ। তো তার প্রকৃত বিনিয়োগ হচ্ছে 90,000 টাকা। এবং এখানে বিনিয়োগের সর্বোচ্চ সীমা আমরা বলেছি যে বিনিয়োগের সর্বোচ্চ সীমা হচ্ছে মোট আয়ের 25%। তো এখানে তার মোট আয় হচ্ছে, আমরা এখানে বলছি তো তার মোট আয় হচ্ছে 4,94,000 টাকা। 4,94,000 টাকার 25% পর্যন্ত উনি বিনিয়োগ দেখাতে পারবেন। তো আমরা দেখি 4 লাখ, এখানে একটা কথা আছে, 4,94,000 টাকার ভিতরে এখানে নিয়োগকর্তার যে দান আছে, এটা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের এখানে ধারা 44-এর 4 অনুযায়ী, এবং এখানে এখানে সেকশন 82 এর সি অনুযায়ী এখানে বলা আছে যে তোমার এই যে যদি উনি নিয়োগকর্তা দান যেটা আছে, এটা তার মোট আয়ের থেকে, আমরা যখন বিনিয়োগ দেখাতে যাব এটা তার মোট আয়ের থেকে বাদ দিয়ে দেখাতে হবে। তো আমরা এখানে 30,000 টাকা যেটা দেওয়া ছিল এটা এখানে বাদ দিয়ে দিব। তো 30,000 টাকা এখানে বাদ দিয়ে দিলে এখানে আসবে হচ্ছে 64,000 টাকা, 4,64,000 টাকা। ঠিক আছে? তো এই 4,64,000 টাকা যেটা আছে, 4,64,000 টাকা আমি যদি এখানে ভুল না করে থাকি, 30,000 টাকা বাদ দিলে এখানে আসবে হচ্ছে 4,64,000 টাকা। এই 4,64,000 টাকার উপরে আমার এখানে 25% আমরা বিনিয়োগ দেখাবো। তো 4,25,000 টাকার 4,64,000 টাকার 25% যদি আমি বিনিয়োগ দেখাই, হ্যাঁ, এইটার 4,64,000 টাকার 25% আমরা এখানে বিনিয়োগ দেখাই দেবো। তাহলে এখানে আস্তে আস্তে হচ্ছে 1,16,000 টাকা। তাহলে আমাদের সর্বোচ্চ সীমা যেটা আছে মোট আয়ের 25%, তো মোট আয়টা হচ্ছে আমাদের 4,64,000, এটার 25% হচ্ছে 1,16,000। তো আমরা এখানে যেটা আছে 1,16,000, হ্যাঁ, 1,16,000, এটা আমরা সবগুলাই খাত আমরা এখানে ইনার কলমে লিখতে পারি, তারপরে টোটালটা আমরা আউটার কলমে লিখতে পারি। এবং এখানে এরপরে আছে হচ্ছে এখানে অথবা 1.5 কোটি টাকা যেটি ছোট। তো আমরা এখানে তিনটার ভিতরে 1.5 কোটি টাকা এবং তার এখানে যেটা আছে মোট আয়ের 25% এবং তার প্রকৃত বিনিয়োগ, এখানে তিনটার ভিতরে আমরা দেখতেছি তিনটার ভিতরে ছোট হচ্ছে 90,000 টাকা। তো সেই কারণে উনি কর রেয়াতযোগ্য আয় হবে ওনার হচ্ছে 90,000 টাকা। ছোটটির উপরে উনি কর রেয়াত পাবেন, সবচেয়ে ছোট যেটা আছে ওটার উপরে উনি কর রেয়াত পাবেন। তো সেই কারণে তার কর রেয়াতযোগ্য আয় হচ্ছে 90,000 টাকা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কর রেয়াতযোগ্য আয় আমরা বের করে ফেললাম। তো আমরা এখন কর রেয়াতযোগ্য আয় বের করে ফেললে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখন এখান থেকে বের করব হচ্ছে, আমরা কর রেয়াতযোগ্য আয়ও বের হয়ে গেছে, তো আমরা মোট কর দায়টা বের করব। তো আমরা এখন লাস্টের যে স্টেজটা আছে সেখানে চলে আসি, সেটা হচ্ছে আমরা এখন কর দায়টা নির্ণয় করব। তো আমরা এখন প্রথম যেটা করছি, আমরা মাহফুজ আহমেদের মোট করযোগ্য আয় যেটা সেটা নির্ণয় করেছি। মোট করযোগ্য আয় ছিল হচ্ছে 4,94,000 টাকা। এবং দ্বিতীয়ত আমরা করেছি হচ্ছে তার কর রেয়াতযোগ্য আয়। তার কর রেয়াতযোগ্য আয় আমরা বের করেছি সর্বনিম্ন যেটা আছে, আমরা সেটা দিয়ে কর রেয়াতযোগ্য আয় আমরা বের করেছি হচ্ছে 90,000 টাকা। এটার উপরে উনি কর রেয়াত পাবেন মাহফুজ আহমেদ। তো এই হচ্ছে আমাদের দুটি ইনফরমেশন, দুটি স্টেজ আমরা করে ফেলেছি। এখন আমাদের লাস্ট যেটা স্টেজ 3 নাম্বার হচ্ছে আমরা তার কর দায় নির্ণয় করব। তো কর দায় নির্ণয় করার ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 অনুযায়ী যে ব্যক্তিগত করদাতা সে যদি পুরুষ হয়ে থাকে 2,50,000 টাকা পর্যন্ত এখানে তাকে কর দিতে হবে না। যেহেতু মাহফুজ আহমেদের মোট আয় হচ্ছে 4,94,000 টাকা, সেহেতু বাকি অংশের উপরে ওনাকে কর দিতে হবে। তো 2,50,000 টাকা পর্যন্ত তার এখানে কর হার হচ্ছে 0, এটার উপর তাকে কর দিতে হবে না। 2,50,000 টাকার অবশিষ্ট, তো 4,94,000 থেকে আমি 2,50,000 টাকা এখানে বাদ দিলে তার এখানে অবশিষ্ট অংশ যেটা আছে সেটার উপরে তাকে কর দিতে হবে 4,94,000। তো এখানে 4,94,000 টাকা থেকে আমি বিয়োগ দিলাম হচ্ছে 2,50,000 টাকা, বাদ দিলে তার আসে হচ্ছে 2,44,000 টাকা।
তো এখানে 2,44,000 টাকা যেটা আছে সেটার উপরে 2,44,000 টাকা, এটার উপরে উনি 10% হারে, এটার উপরে উনি 10% হারে ট্যাক্স দিবেন। তো এই 44,000 টাকার উপরে উনি 10% হারে ট্যাক্স দিলে এখানে আসবে হচ্ছে 24,400 টাকা। তো আমরা এখানে লিখে হতে পারি 24,400 টাকা। এই 24,400 টাকাই হচ্ছে তার মোট কর দায়। তো 24,400 টাকা, 24,400 টাকা, ঠিক আছে, 24,400 টাকা হচ্ছে তার মোট কর দায়। তো 24,400 টাকা। তো আমরা এখানে 10% যেটা আছে এটা 24,400 টাকা আসে। তো এই 24,400 টাকা হচ্ছে তার মোট কর দায়। এরপরে হচ্ছে আমরা মোট কর দায় থেকে বাদ যাবে হচ্ছে তার কর রেয়াতযোগ্য আয় যেটা আছে 90,000 টাকার উপরে উনি 15% হারে কর রেয়াত পাবেন, যেহেতু উনি এটা বিনিয়োগ হিসাবে দেখিয়েছেন। তো এই 90,000 টাকার 15% যদি আমরা এখানে 90,000 টাকার 15% আমরা এখানে দেখাইলাম হচ্ছে 13,500 টাকা আসে। তো 90,000 টাকার 15% 13,500 টাকা পর্যন্ত উনি কর রেয়াত পাবেন। তো 24,000 টাকা হচ্ছে তার মোট কর দায়। তো এই 24,400 টাকা তার যেটা মোট কর দায়, এটা থেকে উনি কর রেয়াতযোগ্য আয় ছিল হচ্ছে 90,000 টাকা, এটার 15% ছাড় পাবেন, তার মানে 13,500 টাকা উনি কর মকুব পাবেন। তো আমরা যদি এখন 24,400 থেকে 13,500 টাকা বাদ দিয়ে দিই, তাহলে এখানে আসতেছে হচ্ছে 10,900 টাকা। এই 10,900 টাকাই হচ্ছে ওনার প্রদেয় কর দায়। তো এই 10,900 টাকা উনি এই কর বর্ষে 18-19 এই কর বর্ষে উনি চালান কেটে 10,900 টাকা ওনার যে আয়কর অঞ্চল, সেই আয়কর অঞ্চলে এই টাকাটা জমা দিবেন বাধ্যতামূলক ভাবে, না হলে তাকে আইনগত সমস্যায় পড়তে হবে। তো সেই কারণে আমরা এখানে ব্যক্তিগত করদাতা যদি সে বেসরকারি হয়ে থাকে এইভাবে আমরা কর দায় বের করে দেখে দিতে পারি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি একজন বেসরকারি কর্মকর্তা কিভাবে কর দায় নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো দেখলাম। তো আমরা এখানে 2-3টা জিনিস এখানে একটু ব্যতিক্রম পেয়েছি বা নতুন পেয়েছি, সেগুলো একটু আমরা খেয়াল করব। সেটা হচ্ছে আমরা পারিবারিক ব্যয়ের কথা এখানে আমরা পেয়েছি, পারিবারিক ব্যয়টা আমরা করযোগ্য আয় হিসেবে দেখাতে পারবো না, এটা খেয়াল রাখতে হবে, এটা অঙ্কে কোনো ইফেক্ট আসবে না। এছাড়া আমরা আরো এখানে নতুন পেয়েছি হচ্ছে এখানে আমাদের যাতায়াত ভাতা ছিল, যেহেতু উনি নগদে পেয়েছেন 30,000 টাকা পর্যন্ত উনি মকুব পাবেন। এরপরে আমরা এখানে বীমা প্রিমিয়াম, তার এখানে আমরা যেটা বলছি যে ভবিষ্যৎ তহবিল, যে কন্ট্রিবিউটর ভবিষ্যৎ তহবিলে নিয়োগ করতেও এখানে 10% হারে দান করেছেন। তো এটা একটু আমরা পেয়েছি যে এটা এখানে মোট আয়ও ইফেক্ট আসবে একটা নিয়োগকর্তাটা, এবং এখানে আমার বিনিয়োগ দেখানোর সময় দুইটাই আসবে, নিয়োগকর্তা এবং যে কর্মী আছে দুইজনের দায়টাই আমার এখানে ইফেক্টটা এখানে দেখাতে হবে যত টাকা তারা রাখতেছে। এরপরে হচ্ছে আমরা এখানে বাড়ি ভাড়া ভাতা দেখেছি 60% এর কথা এখানে বলা আছে। তো আমরা 50% পর্যন্ত আমরা জানি যে এখানে কর দিতে হবে না, কিন্তু অবশিষ্ট টাকাটার উপরে কর দিতে হবে। এছাড়াও এখানে আরো অনেকগুলো বিষয় আমরা যদি এখানে নিয়োগকর্তা কর্তৃক যদি তাকে এখানে রেন্ট ফ্রি হাউস ফ্যাসিলিটিস দেওয়া হইতো, অথবা তাকে যদি গাড়ির ফ্যাসিলিটিস দেওয়া হইতো ব্যক্তিগত এবং পারিবারিক ব্যবহারের জন্য, এবং আরো অনেকগুলো বিষয় আছে, এগুলো যদি দেওয়া থাকতো অঙ্কটা আরেকটু ভিন্নভাবে আমাদেরকে করা লাগতো। এখানে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে এখানে রুলস লেখা আছে যে কিভাবে এখানে কর দায়টা নির্ণয় করতে হবে। তো আমরা পরবর্তী ক্লাসে একদম ফাইনাল একটা অঙ্ক এটার উপরে করব, যে কিভাবে একদম পূর্ণাঙ্গ এগুলো সহ একটা অঙ্ক সাজিয়ে আমরা তোমাদেরকে দেখাই দিব যে কিভাবে একজন ব্যক্তিগত করদাতা যে বেসরকারি কর্মকর্তা তার কিভাবে কর দায় নির্ণয় করতে হয়। তো আজকে ক্লাস আমি এখানে শেষ করলাম, সময় কম থাকার কারণে আজকে ক্লাসটা খুব দ্রুতই এখানে সমাপ্ত করতে হচ্ছে। তো নেক্সট ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে আমার ক্লাস সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।